ভেবে দেখুন তো, বাংলার মানচিত্র এমন না হয়ে যদি এমন হতো, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার শাসনকালে বাংলার মানচিত্র ঠিক এমনই ছিল। নবাব সিরাজউদ্দৌলা হলেন সেই বীর যে নবাব পৃথিবীর ইতিহাসে বেঁচে আছেন একজন পরাজিত বীর হিসাবে। চলুন একটু ভেবে দেখি, মির্জাফররা পলাশীর প্রান্তরে যদি নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা না করত, কিংবা পলাশীর প্রান্তরে যদি নবাব সিরাজউদ্দৌলা জয়ী হতো, তাহলে কেমন হতো এখনকার বাংলার মানচিত্র? তাহলে কেমন হতো বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান? ভারতের কোন কোন রাজ্যগুলো নিয়ে সেই সময়ের বাংলা রাজ্য গঠিত ছিল? বাংলা রাজ্য সেই সময়ে দেখতে ঠিক কেমন ছিল? উন্মোচনের আজকের পর্বে আমরা জানব, পলাশীর প্রান্তরে যদি নবাব সিরাজউদ্দৌলা পরাজিত না হতো, তাহলে বিশ্ব মানচিত্রে বাংলার অবস্থা এখন কেমন হতো? ভারতের কোন কোন রাজ্যগুলো তৎকালীন বাংলার অধীনে ছিল? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে স্বাগতম আপনাকে উন্মোচনের আরও একটি নতুন ভিডিওতে। নবাব সিরাজউদ্দৌলার শাসনকালে ভারতের 5টি রাজ্য বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল। এই রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা ও ত্রিপুরা। সেই সময়ে বিহার ও ঝাড়খণ্ড দুটি রাজ্য মিলে একটি রাজ্য ছিল, আর এই বিশাল এলাকাটা নবাব সিরাজউদ্দৌলার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। চলুন এখন জেনে নেই এই অঞ্চলগুলোর মোট আয়তন কত ছিল। বর্তমান বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ভারতের পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিলোমিটার। ত্রিপুরার আয়তন 10,491 বর্গ কিলোমিটার। বিহারের আয়তন 94,163 বর্গ কিলোমিটার। ঝাড়খণ্ডের আয়তন 79,714 বর্গ কিলোমিটার। আর ওড়িশার আয়তন 1,55,820 বর্গ কিলোমিটার। তাহলে সেই হিসাবে নবাব সিরাজউদ্দৌলার বাংলা রাজ্যের আয়তন দাঁড়ায় 4,87,498 বর্গ কিলোমিটার। যদি আসাম রাজ্যের বাঙালি অধ্যুষিত এরিয়াগুলো যোগ করা হয়, তাহলে প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটারের একটি বিশাল দেশ হিসেবে আত্মপ্রকাশ করত আজকের বাংলাদেশ। এটা তো গেল বাংলাদেশের আয়তনের বিষয়। যদি আমরা জনসংখ্যার হিসাব করি, তাহলে কেমন হতো এদেশের জনসংখ্যা? আর কোন ধর্মের মানুষ হতো এখানে সংখ্যাগরিষ্ঠ? আর কোন ভাষার মানুষ এখানে সব থেকে বেশি বাস করত? চলুন জেনে নেওয়া যাক। আমরা যদি বাংলাদেশ ও বাংলা রাজ্যের অধীনে থাকা 5টি রাজ্যের জনসংখ্যা হিসাব করি, তাহলে প্রথমেই বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। ভারতের পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10 কোটি। ত্রিপুরার জনসংখ্যা প্রায় 40 লাখ। বিহারের বর্তমান জনসংখ্যা প্রায় 11 কোটি ছাড়িয়েছে। ঝাড়খণ্ডের বর্তমান জনসংখ্যা প্রায় 4 কোটি। ওড়িশার বর্তমান জনসংখ্যা প্রায় 5 কোটি। আর আসামের বাঙালি অধ্যুষিত এলাকার জনসংখ্যা যদি যোগ করি, তাহলে বাংলা রাজ্যের মোট জনসংখ্যা হবে প্রায় 50 কোটি। আর জনসংখ্যার হিসেবে এই দেশ হতো বিশ্বের 3য় জনবহুল দেশ। এবার জেনে নিব আমাদের স্বপ্নের বাংলায় কোন ভাষাভাষীর মানুষ বেশি থাকতো। বর্তমান বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বেশিরভাগ মানুষই বাংলা ভাষায় কথা বলে। সেই হিসেবে বর্তমান বাংলাদেশের 98%, পশ্চিমবঙ্গের 86%, ত্রিপুরার 68%, বিহারের 12%, ঝাড়খণ্ডের 10% এবং ওড়িশার 2% মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাহলে আমরা যদি বাংলা ভাষায় কথা বলা মানুষগুলোকে একসাথে যোগ করি, তবে নবাবের বাংলা রাজ্যে 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলতো। আর বাংলা ভাষাভাষীর মানুষ থাকতো মোট জনসংখ্যার প্রায় 65%। এখানে সাধারণভাবে বলা যায়, স্বাধীন বাংলাদেশে বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ থাকতো, আর বাংলাই হতো রাষ্ট্রভাষা। এছাড়াও আরও কিছু ভাষার প্রাধান্য থাকতো, সেগুলো হলো হিন্দি, উর্দু, ওড়িশা সহ কিছু আঞ্চলিক ভাষা। এবার জেনে নিব সেই দেশের কোন ধর্মের মানুষ সব থেকে বেশি থাকতো। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 88% মুসলিম। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 29% মুসলিম। ত্রিপুরার মোট জনসংখ্যার 8%, বিহারের মোট জনসংখ্যার 20%, ঝাড়খণ্ডের মোট জনসংখ্যার প্রায় 17%, ওড়িশার মোট জনসংখ্যার প্রায় 2% মুসলিম। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা থাকতো মোট জনসংখ্যার প্রায় 9%। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 70%, ত্রিপুরার মোট জনসংখ্যার প্রায় 85%, বিহারের মোট জনসংখ্যার প্রায় 80%, ঝাড়খণ্ডের মোট জনসংখ্যার প্রায় 70% এবং ওড়িশার মোট জনসংখ্যার প্রায় 93% হিন্দু ধর্ম পালন করত। অতএব নবাব সিরাজউদ্দৌলার সেই বাংলায় বর্তমান হিসেবে হিন্দু ও মুসলিম প্রায় সমান থাকত। সংখ্যালঘু হিসেবে থাকত বৌদ্ধ ধর্ম ও অন্যান্য উপজাতিরা। এখন প্রশ্ন হলো, এত বড় দেশ ও এত জনবহুল মানুষের রাজধানী কোথায় হতো? রাজধানী হিসেবে অবশ্যই নবাবের রাজধানী মুর্শিদাবাদই থাকতো, যেটা এক প্রকার জোর করেই বাংলাদেশ থেকে আলাদা করা হয়েছে।
কেননা দেশভাগের সময় যেহেতু ধর্মের বিবেচনায় দেশভাগ করা হয়েছিল, তাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জেলার মানুষের মুসলিম রাষ্ট্রের অংশ হিসেবে থাকার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যাই হোক, নবাবের সেই বাংলার রাজধানী মুর্শিদাবাদই থাকতো। আর বর্তমান পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সেই সময় তেমন কোনো বড় শহরও ছিল না। মূলত ব্রিটিশরা ভারত শাসনের সময়কালে এটিকে শহর হিসাবে গড়ে তোলে। এরপর ভারতীয় উপমহাদেশের রাজধানী হিসাবে কলকাতা একটি সমৃদ্ধ ও প্রাচীন নগরীতে পরিণত হয়। তো কেমন লাগলো আমাদের বাংলা নবাব সিরাজউদ্দৌলার বাংলাকে? আমরা বাঙালি হিসাবে হয়তো ভাবতেই পারি, এমনটা যদি বাস্তবে হতো তাহলে হয়তো আমাদের দেশ আরও অনেক এগিয়ে যেত। বিশ্বের বুকে হয়তো আজকের বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতো। আজ কলকাতা, বিহারে আমাদের মুসলিম ভাইদের নির্যাতিত হতে হতো না। আজ নবাব সিরাজউদ্দৌলার নিজ জেলা মুর্শিদাবাদের মুসলিমরাও নির্যাতিত হতো না। তাই সব মিলিয়ে বাংলাদেশের জনগণের একটা আবেগ জেগে ওঠে যখন এমন বিষয় নিয়ে কোনো কথা হয়। আর সেই আবেগ থেকেই আজকের ভিডিও বানানো। তো নবাব সিরাজউদ্দৌলার বাংলাকে আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর সেই সাথে জানিয়ে রাখি, আমাদের উল্লেখিত তথ্যগুলো বিভিন্ন ওয়েবসাইট এবং গণমাধ্যম থেকে সংগৃহীত। তাই কোনো তথ্যে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এতে করে আগামীতে আরও নিখুঁতভাবে তথ্যগুলো তুলে ধরতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের দেশকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।